পারমিতা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সবাইকে প্রথমে জানাই ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবারই নতুন বছরটা খুব ভালো কাটুক। আর গুরুজনদের আশীর্বাদ নিয়ে নতুন বছরটা আমরাও শুরু করছি। আজকে আবার অদীপ্তদের স্কুলে নবীনবরণ আছে, কালকে থেকে ক্লাস শুরু, সেই জন্য আজকে নবীনবরণ আছে, সেই জন্য একটু সকাল সকালে উঠেছি। তোমার ভাত করে নেব, যেহেতু অতনু খেয়ে দিয়ে আবার চেম্বার যাবে। আর একটু অদীপ্তর জন্য মাছের ঝোল করে রাখবো, কারণ ধরো কখন আসবো সেটা তো বুঝতে পারছি না। নবীনবরণ সেরে এবার যদি দেরি হয়ে যায় ওর তো ধরো খিদে পেয়ে যাবে, সেই জন্য আর কি ভাবছি ভাত আর মাছের ঝোলটা করে রাখবো। আর অতনু তো ধরো সকালবেলায় বেশি কিছু খেতেও চায় না, দেখি কি করব। তো এখানটা একটু কাজটা সেরে নিয়ে তারপরে রেডি হওয়ার কাজ শুরু করব। অদীপ্তকে আবার রেডি করাতে হবে, স্কুল ড্রেস পরিয়ে নিয়ে যেতে হবে, আমাকে আবার লাল পাড় সাদা শাড়ি পরতে হবে। অতনুকে অবশ্য বলেছিল যে গেলেও হবে না গেলেও হবে, মানে সব বাবাদেরকেই মানে গেলেও ভালো কথা, আর যদি না হয় তাহলে যা মানে না গেলেও হবে। তো ওর যেহেতু চেম্বার আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য ও আর যাবে না, আমাদেরকে দিয়েই চলে আসবে। আবার আসার সময় দেখি কতক্ষণ লাগছে, যদি তাড়াতাড়ি হয়ে যায় অতনু নিয়ে চলে আসবে, আর যদি ধরো একটু দেরি হয় তাহলে আমি আর অদীপ্তই চলে আসবো। ওদিক দিয়ে দিদি ভাইরাও যাবে, যেহেতু আরুষ আর অদীপ্ত তো একই ক্লাসে একই সেকশনে, ধরো ওরও নবীনবরণ আছে, তো দিদি ভাইদের সাথে আবার আজকে দেখা হবে। তো চলো আগে রান্নাটা সেরে নেওয়া যাক। অবশ্যই জন্য না কালকে টিফিন নিয়ে নেবো, যদি বাই চান্স দেরি হয় ধরো খিদে পাবে ওখানে। টিফিন বলতে ওই তোমার ডার্ক ফ্যান্টাসি দুটো বিস্কিট নিলাম, আর এখানে মমস ম্যাজিকের বিস্কিটটা খেতে আমার অনেকটা খুব ভালো লাগছে আর কি, সেই জন্য মমস ম্যাজিকের চারটে বিস্কিট করে জলের বোতলটা ধরে নিয়ে যাবো, টিফিনটা নিয়ে নিলাম। আর আমার যেহেতু লাল পাড় সাদা শাড়ি যেমন নেই, সেই জন্য কালকে দিদিভাইয়ের কাছ থেকে দেখো নতুন শাড়ি দিদিভাইয়ের কাছ থেকে নিলাম। দিদিভাই যেহেতু গার্মেন্টসের বিজনেস আছে, ওর কাছ থেকে কিনে নিলাম, কারণ এই অনেকদিন মিটিং টিটিং হবে, এবার তখন বারবারই হয়তো লাল পাড় সাদা শাড়ি লাগবে, সেই জন্য নাকি শাড়িটা কিনে নিলাম। একটা শাড়ি হয়ে গেল, লাল পাড় সাদা শাড়ি নিলাম। এই নতুন শাড়ি আজকে ভাঙবো, বেশ সুন্দরই হয়েছে পুরো শাড়িটা। প্রথমে না একটু আঁচলটা করে নেব, আঁচলটা করা থাকলে তোমাদের যেন আমারও একটু সুবিধা হয়, তাড়াতাড়ি ছটফট করে করে নেওয়া যায়, এই জন্য আঁচলটাকে করে নিচ্ছি। অদিত্য আর অতনু তো এখনো ঘুমোচ্ছে, ওদেরকে একটু পরে ডাকবো, এখন যদি খুব বেশি বাজে দিই। অদিত্যকে তো একবারে রেডি করিয়ে নেবো দেখে। কি বলতো, আমি ভেবেছিলাম যে রাত্রিবেলাতে আঁচলটা করে রাখবো, কিন্তু যেহেতু রাতে একটু দেরি হয়ে গেছিলো, আর ধরো সকাল সকাল উঠতে হবে, এতটা সকাল সকাল তো ওঠা অভ্যেস নেই, সেই জন্য না ঘুমিয়ে গেছিলাম। রাতেই করে রাখলে অনেকটা সুবিধা হতো আমার। আসলে কি বলতো, টাইমটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে এই টাইমটাতে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে আমার, 2-4 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে। তোমরা তো জানোই যে রাত্রে আমাদের ঘুমাতে বেশ অনেকটাই দেরি হয়, অদীপ্তই তো দেখো কতটা দেরিতে ঘুমায়, সেই জন্য মানে একদম রুটিনটা পুরো আলাদা, তো সেই জন্য একটু সময় লাগছে, মানে কিভাবে কি করব, কখন উঠব, কখন কোনটা করব, মানে একটু সাজাতেই সময় লাগছে। চলো, আঁচল করা মোটামুটি কমপ্লিট, একটু মেপে দেখে নিচ্ছি যে কতটা বড় লাগবে। আমি আবার আঁচলটা একটু বড় রাখি, আমার বেশ একটু বড় আঁচল ভালো লাগে। আপাতত সেফটি পিন দিয়ে আর ক্লিপ দিয়ে মোটামুটি একটা করে রাখলাম, যখন পরবো তখন ঠিকঠাক করে পরে নেব। চলো এবার রান্নাঘরের দিকে এগোনো যাক। ভাতটা চাপিয়ে দিলাম, ভাতে আলু সেদ্ধ দিয়ে দেবো। আলু সেদ্ধটা অবশ্য অতনুর জন্য, আর অদীপ্তর তো মাছের ঝোল আর ভাত হবে, সবজি টবজি দিয়ে ওর জন্য মাছের ঝোল করে দেব। এসে যে মানে অদীপ্ত ঘুমোবে না জেগে থাকবে নাকি এসে অন্য কিছু খাবে কিছুই বুঝতে পারছি না, জানো তো আজকে প্রথম দিন তো,
তাই মানে খুব অসুবিধা হচ্ছে যে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। 2-4 দিন গেলে তারপর আবার বুঝতে পারবো যে অদীপ্ত এসে কি খাবে, কখন স্নান করবে, মানে সবই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই শীতকালে সকাল সকাল ওঠা মানে বাবারই ভীষণ কষ্ট হচ্ছে। অদীপ্তর কষ্ট হচ্ছে সব থেকে বেশি, বেচারা। আমার তো মনে হয় বাচ্চাদের একটু ডেতে স্কুল করাই ভালো, কিন্তু ওই যে টাইমটা, যাদের ধরো ডেতে স্কুল, বড়দের তাদের টাইমটা অনেকটা লাগে, সেই জন্য হয়তো সকালবেলায় বাচ্চাদের স্কুলটা করে। অদীপ্তর মাছের ঝোলে দিয়ে দেবো পটল, আলু, গাজর, মাঝে মধ্যে শিমও দিয়ে দিই, মটরশুঁটি দিয়ে দিই, বিনস দিই, মানে যা সবজি থাকে মোটামুটি দিয়ে দিই। আর পালং শাক থাকলে তো অবশ্যই দিই। প্রথমে না সবজিগুলোকে একটু ভেজে নেব। কালকে রাত্রে বেগুন ভাজা করেছিলাম, তাই ওই কড়াইটাতেই না তেল দিয়ে অদীপ্তর জন্য মাছের ঝোলটা করে নিচ্ছি। মাছটা আমি ভেজে রেখে দিয়েছি আগে মানে সকালে উঠেই ভেজেছি। এবার সবজিগুলোতে নুন হলুদ দিয়ে অল্প করে একটু ফ্রাই করে নেব। অল্প করে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। দিয়ে এবার জল দিয়ে দিলাম। সবজিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছটা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি আলাদা করে, ভাতটা ফ্যানের ওপর রেখে দিচ্ছি, তাহলে বেশ অনেকক্ষণ গরম থাকবে। আর আলু সেদ্ধটা না মেখে আমি ভাতের মধ্যে একটা বাটিতে করে ঢুকিয়ে রেখে দিচ্ছি, তাহলে আলু সেদ্ধটা বেশ গরম থাকবে। আর কি বলতো, নতুন আলু তো বাইরে রাখলে না ঠান্ডা হয়ে গিয়ে একদম শক্ত হয়ে যায়, তার জন্য হাঁড়ির ভেতরেই ঢুকিয়ে রাখলাম। এই দেখো আমি রেডি হয়ে গেছি। এবার অদীপ্তর জন্য একটু গরম ঠান্ডা জল মিশিয়ে নিলাম। আজকে তো ধরো ওদের পড়াশোনা কিছু হবে না, সেভাবে স্কুল হবে না, সেই জন্য ওর ব্যাগটা আর আজকে নিইনি। আমি আমার একটা ব্যাগ নিয়ে নিয়েছি, সেটাতেই মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিচ্ছি। ওয়াইপসটা নিলাম মুখ টুক মোছাতে যদি কাজে লাগে। একটা খাতা আর একটা পেন নিয়ে নিয়েছি যদি ধরো কিছু দরকার হয়। বেশ ঠান্ডা আছে কিন্তু জানো তো, বাইরে তো প্রচণ্ড কুয়াশা। রাতে অদীপ্তকে যা যা পড়াবো সব একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, যাতে একবারে মানে সব হাতের কাছে পেয়ে যাই। অদীপ্ত তো এত সকালে মানে জানোই, এখন ওর মাঝরাত্রি। একটা ওয়াইপস পার করে নিলাম মুখটা একটু মুছিয়ে দেবো বলে। ওইদিকে অতনুকেও ডেকে দিয়েছি, ও উঠে গেছে। দেখো এখনো ঘুমই ছাড়েনি, এই জোর করে স্কুলে নিয়ে যাওয়া আর কি। আর শীতকাল মানে তো জানোই যে হাজারো জিনিস পরানো, এখনো পর্যন্ত চোখই খোলেনি। আপাতত 2টো করে প্যান্ট, সোয়েটার, মোজা, স্কুলের ড্রেস, তারপরে আবার স্কুলের সোয়েটার, আর যাওয়ার সময় একটু জ্যাকেটটা পরিয়ে দেবো, আর হাত মোজাটাও যাওয়ার সময় পরিয়ে দেবো। এবার না মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি। ক্রিম মাখতে যদিও বা অদীপ্তর একটুও ভালো লাগে না, কিন্তু মাখাতেই হবে, শীতকাল। আইকারে নিজের ছবিটা দেখতে পেয়ে খুব খুশি হয়েছে। যাক, আইকারটা দেখে তাহলে ঘুমটা কিন্তু ভেঙেছে একটু হলেও, সেটা নিয়ে এখন বেশ ব্যস্ত। হাই তুলছে, রেডি হচ্ছে আর কথা বলছে। দিন তো ধরো এর থেকেও আগে স্কুলে যেতে হবে, কি করে যে উঠবে কি জানি। এত কিছু বললাম, এদিকে স্কুলের নামটাই এখনো বললাম না। দেখো ওদের স্কুলের নাম হচ্ছে লাধুরাম তোষনিওয়াল সরস্বতী শিশু মন্দির। অতনু প্রায় রেডি হয়ে গেছে, অদীপ্ত প্রায় রেডি হয়ে গেছে। হনুমান টুপিটা পরিয়ে দেবো আর জ্যাকেটটা পরিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমি তো রেডি আছি, একটু স্টোল নিয়ে নেবো ব্যাস। কারণ কি বলতো, স্কুটিতে করে যেতে না বেশ ঠান্ডা লাগবে, আর একটা বিল আছে ওটা পেরিয়ে যেতে হয়, তো সেই জন্য ধরো ওখানটা প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাতে ভর্তি। এই যে আমাদের অদীপ্ত সোনা, এই দেখো স্কুলে লাইন করে ঢোকানো হচ্ছে। আর অদীপ্ত যাই হোক ঘুমটা কিন্তু ভেঙেছে, আর এত ছোট বাচ্চা কাচ্চা দেখেছে
ওরও মনটা যাই হোক একটু হলেও ভালো হয়েছে। ঢুকে না প্রথমে অদীপ্তকে চন্দনের ফোঁটা দিল আর একটু মাথায় ফুল ছিটিয়ে দিল। তারপর একটু এগোতেই ওইদিকে রাখি পরাচ্ছে, সেটা অবশ্য অতনু তুলতে ভুলে গেছে। উপরে হল ঘরে চলে এসেছি, সবাই এখানে আমরা বসে আছি। আজকের দিনটা খুব শুভ, আজকে কল্পতরু দিবস। ভারত মাতা, দেবী সরস্বতী, মানে শিব ঠাকুর আর বিবেকানন্দের পুজো হলো। এবার হচ্ছে মাতৃবন্দনা। ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম বাদ দিয়ে এই স্কুলে ভর্তি করার একটাই কারণ হচ্ছে যে এই স্কুলের কালচারটা খুব ভালো। এই দেখো মেঘ আর দিদি ভাইও এসেছে, আমরা মানে একই সাথেই আছি। মেঘ তো একটুখানি ঘুমিয়েও নিল, ওর খুব ঘুম পেয়েছিল বলে। এখানকার টিচারদেরকে না দাদা ভাই বলা হয় আর দিদি ভাই। দাদা ভাই সবারই সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছেন। আরতি, হোম, যজ্ঞ সবই কিন্তু হচ্ছে আজকে। অদীপ্ত কিন্তু বেশ খুশি আছে, এত বন্ধু পেয়েছে, প্লাস মেঘ দাদা তো আছেই। পুজো প্রায় কমপ্লিট। এই দেখো আমাদেরকে প্রসাদ দিয়েছে, মানে সবাইকেই। আজকের মতো স্কুল হয়ে গেছে, এবার আমরা নিচে যাবো। দেখো মেঘ আর ওই যে অদীপ্ত ওখানে দাঁড়িয়ে আছে, এই যে আস্তে আস্তে আসছেও। আজকে আমি সাথে আছি বলে অদীপ্ত বেশ খুশিই আছে, কিন্তু কালকে থেকে তো আর আমি থাকতে পারবো না। কালকে থেকে যে কি করবে, ও কান্নাকাটি করবে কিনা কে জানে। দেখো দিদি ভাই আর মেঘ বা আরুষ মা সরস্বতীর সামনে বসেছে ছবি তুলবে বলে। বাড়ি এলাম, এখন বাজে তোমার 10টা 20। এখনও দুপুরে কিছু রান্না টান্না হয়নি, সেগুলোই করব। আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর অদীপ্ত তো রান্না করে গেছিলাম, ওকে দেখি ও যদি এখন খায় তাহলে ওকে খাইয়ে দেবো। যদি ঘুমায় একটু ঘুম পাড়িয়ে দেবো। অনেক সকালে উঠেছে, ধরো কালকে রাত্রে তো 1টার সময় ঘুমিয়েছে, এত সকালে তো ওঠে না। কালকে থেকে 7:30টার সময় স্কুল, মানে 7:30টার মধ্যে পুরো ঢুকে যেতে হবে ওটা স্কুলে। 1 মিনিট যদি লেট হয়ে যায় তাহলে আর ঢুকতে দেবে না। কী করে যে উঠবে, মানে যাই হোক, ওকে নিয়ে খুব চিন্তা, কী করবে না করবে। তো দেখি কালকে থেকে আমাকেও আরও সকালে উঠতে হবে। আজকে একটু লেট হয়ে গেছিলো, আসলে অভ্যেস নেই তো ধরো, সেই জন্য ভাবছি যে হয়ে যাবে হয়তো, কিন্তু শীতকালে না হাত পায়ে যেন চলছে না, একটা কাজ করতে এত সময় লেগে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, তাহলে আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখছি অতনু বেশ বিছানাগুলো গুছিয়ে দিয়েছে, ও তো চলে এসেছিলো, ধরো আমরা ছিলাম, আমি আর অদীপ্ত টুকটুক করে এলাম। ও এসে খেয়ে দিয়ে তারপরে চলে গেছে চেম্বারে। থেকে এসে ড্রেস ছেড়ে আরেকজনের তো খেলা শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়ার নামগন্ধ নেই, মানে খেতে ওর ইচ্ছেই করছে না, খিদে নাই নাকি, খেলতেই ব্যস্ত। আসলে সকালবেলা উঠে তো খেলা শুরু হয়ে যায়, সেটা আর আজকে খেলা হয়নি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি করছে। ঘুম টুমের কোনো বালাই নেই, দেখো এসে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আর স্কুলেতে বেশ আনন্দই হয়েছে, সেই জন্য মনটাও বেশ কিন্তু ভালোই আছে। দেখি বাবু, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান এখনো করাইনি, কারণ 11:10-15 মতো বাজে, আর এই সবে জাস্ট রোদ উঠতে শুরু করেছে। আমিও ব্রেকফাস্ট করে নিলাম। এবার দেখি অদীপ্তকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, জানি না ঘুমাবে কিনা, তাও চেষ্টা করে দেখি, যদি ঘুমিয়ে যায় তো ভালো হয়, অনেক সকালে উঠেছে। এই জাস্ট ঘুমালো, এবার রান্না টান্নাগুলো করে নেব। আজকে তোমার রান্না হবে মাটন, আর পালং শাক হবে বেগুন দিয়ে, রসুন দিয়ে, আর পেঁয়াজকলি আলু ভাজা হবে। পেঁয়াজকলি আলু ভাজাটাতে লঙ্কা দেবো না, তাহলে ধরো অদীপ্তর জন্য একটু আলু ভাজাটা তুলে রাখতে পারবো আলাদা করে। এই দেখো কড়াইয়ে তেল চাপে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে দিয়েছি অল্প করে, তেলটা বেশ গরম হয়ে গেছে, তাই আলু আর পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি। আসলে আজকে মা আছে, তাই মাই কেটে কুটে দিচ্ছে, যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তাই মাই বললো যে অদীপ্তকে খাওয়াতে করে ঘুম পাড়াতে আমি তোকে দিয়ে সবজি টবজিগুলো সব কেটে দিচ্ছি, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, সবজি থেকে বেশ অনেকটা জল বেরোবে। একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে না ঢাকা দিয়ে দেব, তাহলেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর একটা কি সমস্যা হয় বলো তো, পেঁয়াজকলি ভাজতে গিয়ে পেঁয়াজকলি আলুটা না নিচে একটু লেগে যায় কড়াইয়ে, সেই জন্য না বারবার করে নাড়াচাড়া করতে হয়, তাহলে ধরো নিচে এতটা লেগে যায় না। ওই কড়াইটাতে মাটন করব, সেই জন্য একটু বড় কড়াই নিয়েছি। পেঁয়াজটা কেটে দিয়েছিল মা, পেঁয়াজটা না আগে একটু ভেজে নিচ্ছি, বেশ ভালো করে ভেজে, মানে বেরেস্তা মতো করে নেব।
আজকে বছরের প্রথম দিন, তাই ভাবলাম মাটনটা না একটু অন্যরকমভাবে রান্না করি। তাই পেঁয়াজটাকে ভেজে ব্রাউন করে নেব, দিয়ে ওই বেরেস্তাটাকে না গ্রাইন্ড করব। আর গল্প করতে করতে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। অদীপ্ত যদি ঘুমায়, অতনু তো জানো এই সময়টা বাড়িতে থাকে না, তখন আমি কি করি বলো তো, রান্নাঘরে না একটু গান চালিয়ে নিই। বেশ গান শুনতে শুনতে রান্না করতে দারুণ লাগে আমার। এই দেখো বেরেস্তা নিয়ে নিয়েছি, আর ওখানটায় টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা। রসুনটা এখনো পর্যন্ত নিইনি, মানে গোটা কোয়া নিইনি, কারণ কি বলতো রসুনটা অনেকটা বাটাই আছে, তাই ভেবেছি বাটা রসুনটাই নিয়ে নেব। যেহেতু মাটনের পরিমাণটা বেশি, সেই জন্য মশলাগুলো একটু বেশি বেশি করে নিয়েছি। দেখো রসুনটা বাটা আছে, বাটা রসুনটাই নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে, দিয়ে একসঙ্গে আরেকবার গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে টমেটো না দিয়ে দইও দিতে পারো, তবে টমেটোর টেস্টটা আমার একটু বেশিই ভালো লাগে। দেখো মাটনটাকে ধুয়ে না একটু নুন মাখিয়ে রেখেছিলাম, গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো আমি রেখে দেব। বাকি গুঁড়ো মশলাগুলো না পরে দেব। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি পালং শাকটা করে নেব। পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে, কড়াইটা ধুয়ে নিয়েছি। এবার শাকটা করে নেব। 5 ফোড়ন, লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। পালং শাক রসুন দিয়ে রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, তারই সাথে একসাথে দিয়ে দিলাম বেগুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে বেগুনগুলোকে না একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মাঝামাঝি ভাজা হলেই হবে। আর পাশের কড়াইয়ে বেরেস্তার যে তেলটা আছে, ওটাতেই কিন্তু আমি বাকি মাটনটা রান্না করব। মা এদিকে শাক আলু কেটে রেখেছে, ওইটাই খাচ্ছি। সকালবেলার ব্রেকফাস্ট অবশ্য হয়ে গেছে। ওই ব্রেকফাস্টটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, এমনিতেই ভিডিওটা বেশ অনেকটা লং হয়ে গেছে। অদীপ্ত কিন্তু এখনো ঘুমোচ্ছে। চলো এবার মাটনটাকেও আর একটা দিকে চাপিয়ে দিচ্ছি, না হলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। এমনিতে আজকে বেলা করে রান্নাটা চাপিয়েছি। অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম, আলুগুলোকে ফ্রাই করে নেব। এবার পালং শাকটা না মা কেটে দেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঝুড়িতে কিন্তু শাক ধুতে খুব সুবিধে হয়, যত কাদা বালি নোংরা থাকে সব কিন্তু বেরিয়ে যায়। ওইদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, তাই এদিকে আলুটাও দিয়ে দিলাম ভাজতে। শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে না ঢাকা দিয়ে দেবো। আর কিন্তু জল দেওয়ার কোনো দরকারই নেই, কারণ শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরোবে, আর তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে জল দিলে কিন্তু অনেক সময় লেগে যাবে শাকটা রান্না করতে, আর এতটা জলের দরকারই নেই। এদিকে শাকটা হচ্ছে, আর ওইদিকে না ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিলাম তেলে। মাটনটা যেহেতু কড়াইয়ে করব, সেই জন্য বেশ অনেকটা সময় লাগবে, তাই একটু তাড়াহুড়ো করেই চাপিয়ে দিলাম। যে বাটিটাতে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। ভালো করে একটু সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে না কিছুক্ষণ একটু রান্না করে নেব। দেখো শাকে জল দিইনি, তাও কত জল বেরিয়েছে। শাকটা কিন্তু এখনই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু এখন অনেকটা জল আছে, তাই বাকিটা আর একটু রান্না করে নিচ্ছি।
মাটন রান্নাটা গরম জলে করব। তাই শাকটা হয়ে যাওয়ার পর গরম জল বসিয়ে দেবো, তাই জলটা একটু রেডি করে রাখলাম। আর শাক মানে চিনি তো দিতেই হবে, তাই অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। শাকটা কিন্তু একদম মাখা মাখা করে নামাবো। তোমরা চাইলে সবজি দিয়েও শাকটা রান্না করতে পারো, মানে মূলো, আলু, বেগুন, এই সমস্ত শিম, এই সমস্ত দিয়ে। কিন্তু যেহেতু আজকে মাটন হচ্ছে, এত বড় তরকারি আমার লাগবে না, সেই জন্য আপাতত শুধু বেগুন দিয়েই করলাম। পালং শাকের ওই রেসিপিটাও তোমাদেরকে অবশ্যই একদিন রান্না করে দেখাবো। আলুটা না এখনই মাটনে দিয়ে দিচ্ছি না, নাহলে কি বলতো আলুগুলো না একদম গলে যাবে। তাই মাটনটা আধা আধি সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুটা দেব। এ দেখো বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, শাকটা আমার হয়ে গেছে। শাকটাকে এবার একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি, আর ওই একই ফ্লেমেই আমি গরম জলটা চাপিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে মাটন বা চিকেন রান্না করলে কিন্তু স্বাদটা একদম ইনট্যাক্ট থাকে, আর তাড়াতাড়ি সেদ্ধও হয়। তাই রান্নাটাও তাড়াতাড়ি হয় আর স্বাদও কিন্তু একদম বজায় থাকে। এই দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা তখন তোমাদের দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে দিলাম। গরম জলটা হয়ে গেছে, তাই ভাবলাম ভাতটা চাপিয়ে দিই। বাকি মাটনটা হতে হতে ভাতটাও হয়ে যাবে, তাহলে রান্নাটা সবটাই কমপ্লিট হয়ে যাবে। আবার তো ধরো অদীপ্তর জন্য ভাবছি একটু ডাল সেদ্ধ করে দেবো, একটু ডিমের পোচ বা ডিম সেদ্ধ করে দেবো। গরম গরম যখন ভাত হচ্ছে অদীপ্তকে আরেকবার ভাত খাইয়ে দেবো। ও কিন্তু ভাত খেতে খুব ভালোবাসে। আমি গরম মশলা দেবো না, তার বদলে না সানরাইজের একটু মিট মশলা দিয়ে দিলাম। এই মিট মশলাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতেই পারো। আমার তো এখনো স্নান ধান কিছুই হয়নি, তাই ভাবছি মাটনে না জল দিয়ে তারপরে স্নানটা করে নেবো। ভাতটা হতো মোটামুটি ধরে দেরি আছে, তা করতে করতে আমার স্নানটাও হয়ে যাবে। এই দেখো অর্ধেকটা মতো গরম জল দিয়ে দিলাম, আপাতত এটাতেই সেদ্ধ হোক, তারপরে আর একবার একটু গরম জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করে নেবো। মাটন রান্নাটা প্রায় শেষের দিকেই, স্নান করে নিলাম। ভাবলাম মাটনটা হতে হতে আমার স্নান করা হয়ে যাবে। ভাত হয়ে গেছে, অদীপ্তর জন্য ডালটা চাপালাম, আর একদিকে মাটনটা হয়ে গেছে। মাটনটা নামিয়ে নেব, দিয়ে অদীপ্তকে স্নান করাবো। অদীপ্তর এখনও স্নান হয়নি, ওকে স্নান করিয়ে তারপর একটু ছাদে যাবো। আমার চুলটাও শুকিয়ে যাবে, অদীপ্তও একটু ছাদে থাকতে পারবে, তাহলে রোদ আছে বেশ ভালো। তারপরে এসে অদীপ্তকে খাওয়াবো আর আমি খাবো। এ দেখো ভাতটাই আগে হয়ে গেছে মাটনের, তাই ভাবলাম অদীপ্তর জন্য ডালটা বসিয়ে দিই। মুসুর ডাল আর কুমড়ো সেদ্ধ করতে দিয়েছি। আর অদীপ্ত আজকে বলেছে ডিম সেদ্ধ খাবে, তার জন্য ডিমটাও একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এ দেখো মাটন রান্না হয়ে গেছে, মাঝে আমি আরও একবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। অদীপ্ত স্নান টান হয়ে গেছে, সে এখন খেলা করতে খুব ব্যস্ত। তোমার বাবা বাবা বাটি কোথায় গেছিলে? কোথায় গেছিলে আজকে সকালবেলায়? স্কুলে? তাই? কালকে যাবো, আবার কালকে যাবো। ভালো লেগেছে তোমার? আচ্ছা বেশ, যাক বাবা, স্কুলে যেতে ভালো লেগেছে, এটা শুনেই যেন ভালো লাগলো। কালকে কি করবো অবশ্য জানি না, এত জোরে জোরে গদা নিয়ে আওয়াজ করছে, শুনতেই পাচ্ছি না। করবো না, কথা বলছি। প্রথম দিনগুলোতে তোমার স্কুলে বলেছে যে পড়াশোনা কিছু করানো হবে না, জাস্ট খেলাধুলা করানো হবে। সেই জন্য তোমার বই খাতা দিতে বারণ করেছে। ওই তোমার টিফিন কিছু দিতে বলেছে, আর জলের বোতল জল আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে বলেছে। আর দেখে আমার একটা ড্রেস এক্সট্রা পাঠিয়ে দেবো যদি ভিজে টিজে যায়। ধর বই খাতা কিছু দিব না। 1 ঘন্টা স্কুল কালকে 7:30 থেকে 8:30 অবধি। তারপরে মনে হয় আস্তে আস্তে টাইমটা বাড়াবে, যত দিন যাবে তত। আর যেহেতু 7টা থেকে স্কুলটা ছিল জানো তো, ওই তোমার খুব ঠান্ডা পড়েছে তো, সেই জন্য ওটা 7:30 থেকে করে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে, ওদেরও মানে উঠতে যা কষ্ট হচ্ছিলো, আজকে তো দেখলাম একটু দেরি হলেই বরং ভালো।
তো রান্না টান্না তো সব কমপ্লিট, বাবুর ডালটাও হয়ে গেছে, অফ করে দেবো। এবার আমি আর অদীপ্ত যাবো ছাদে একটু রোদ পোহাতে, চুল দুজনেরই ভেজা, চুলটাকে শুকিয়ে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হবে। ছাদে চলে এসেছি, বেশ ভালোই রোদ আছে, চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে মনে হচ্ছে, 10 মিনিট মতো থাকলেই হয়ে যাবে, গরমও লাগতে লেগে গেছে। দেখি তাহলে 10 মিনিট একটু বসি, তারপরে আবার নিচে যাব। অল্প করে একটু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি, সেটাই অদীপ্ত আর আমি খাচ্ছি। অদীপ্ত খেতে বেশ অনেকটা এখনও দেরি আছে, ও যেহেতু একবার ভাত খেয়েছে। আর অদীপ্ত বেশ কাজু কিশমিশটা খেতে খুব ভালোবাসে, তাই ওর সাথে স্কুলের বিষয়ে একটু গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আজকে অবশ্য স্কুল নিয়েই বেশি গল্প হচ্ছে। চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, এই নিচে চলে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, থাকা যাচ্ছে না, বেশ ভালোই রোদ উঠেছে। নিচে গিয়ে এবার দেখি অদীপ্তকে খাইয়ে দেবো, তারপরে আমরা খাবো। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ওকে, বাই।